নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো গতকালকে নর্থ ইস্টের সাথে এফসি গোয়ার ম্যাচ ছিল। যে ম্যাচটা কিন্তু এফসি গোয়া এবং নর্থ ইস্ট এক এক গোলে ড্র করেছে। তো ম্যাচটাতে এফসি গোয়া তারা 1-0 গোলে এগিয়ে ছিল এবং তারপরে নর্থ ইস্ট কিন্তু সেই গোলটা শোধ করে দেয়। এইভাবে কিন্তু এক এক গোলে কালকের ম্যাচটা ড্র হয়েছে এবং সেই ম্যাচটা ড্র হওয়ার ফলে বড় সুখবর পেয়ে গেছে মোহনবাগান। তো দেখো, সুখবর এমনি মোহনবাগানের ছিল, তবুও তো এফসি গোয়া যদি গতকালকে ম্যাচটা জিতে যেত তাহলে কিন্তু তারা 1 নম্বরে উঠতে পারতো না, কিন্তু তাহলেও তাদের পয়েন্ট হতো আর কি 29 এবং তারা মোহনবাগানের পিছনেই কিন্তু অবস্থান করত। বর্তমানে যেমন আছে 2 নম্বরে এফসি গোয়া 15 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে উঠে এসেছে। এই হচ্ছে ব্যাপার। এবং মোহনবাগানের পয়েন্টস হচ্ছে 1 নম্বরে মোহনবাগান রয়েছে 15 ম্যাচে 35 পয়েন্ট, মানে ধরাছোঁয়ার বাইরে সেটা বলা যায়। 8 পয়েন্টের ডিফারেন্স কিন্তু মোহনবাগানের সাথে এফসি গোয়ার বেঙ্গালুরু রয়েছে। সমসংখ্যক ম্যাচ কিন্তু খেলে ফেলেছে মোহনবাগান, গোয়া এবং বেঙ্গালুরু, কিন্তু তারা পরপর 3 নম্বরে মানে 1, 2, 3 করে রয়েছে। এদিকে 8 পয়েন্টের ডিফারেন্স কিন্তু এফসি গোয়া আর বেঙ্গালুরুর সাথে রয়েছে মোহনবাগানের। এটাই হচ্ছে ব্যাপার। এটা একটা মোহনবাগানের জন্য বড় সুখবর এবং এই টিমগুলো যেহেতু পয়েন্ট লুজ করছে, সেখানে কিন্তু মোহনবাগানের কাছে একটা বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াচ্ছে, কারণ লিগ শিল্ড জেতার দিকে কিন্তু মোহনবাগান আবার অগ্রসর হচ্ছে। আরও একবার কিন্তু লিগ শিল্ড তুলে নিতেই পারে মোহনবাগান, যদিও এখন বলাটা অনেকটাই আর্লি হয়ে যাচ্ছে। তবুও কিন্তু তোমরা যদি পরিস্থিতির দিকটা দেখো তাহলে কিন্তু লিগ শিল্ড জেতার দিকেই মোহনবাগান এগোচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, গতকালকে মোহনবাগান দল পুরো দমে অনুশীলন করেছে। জামশেদপুরের প্রতিপক্ষ রয়েছে, পরের ম্যাচই জামশেদপুরের বিরুদ্ধে নামবে মোহনবাগান। 17 তারিখে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের। এবার ব্যাপার হচ্ছে, এই ম্যাচের আগে সমস্ত প্লেয়াররাই চুটিয়ে অনুশীলন করছেন। তবে হ্যাঁ, আশিক কুরুনিয়ান তিনি কিন্তু এখনও অবধি ফিট নয়, আর অনিরুদ্ধ থাপা তিনিও ফিরতে পারবেন না এই ম্যাচে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। তবে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু পুরো দমে অনুশীলন করছেন, যেটা একটা বড় প্লাস পয়েন্ট মোহনবাগানের জন্য। তবে আপুইয়া, তোমাদেরকে জানিয়েছিলাম গতকালকে সকালের ভিডিওতে যে আপুইয়া তিনি কিন্তু অনুশীলন করেননি। এছাড়া তোমাদেরকে কালকে সকালের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যে তিনি মঙ্গলবার মানে গতকালকে তিনি অনুশীলন তবে করবেন। তবে সেই রকমই কিন্তু তিনি অনুশীলন করেছেন গতকালকে, তিনি কিন্তু তবে মাঝপথে অনুশীলন ছেড়ে তিনি রিহাব পর্ব সারেন। এটাই হচ্ছে ব্যাপার। এইটাই আপুইয়াকে নিয়ে একটা আপডেট ছিল, তোমাদেরকে দিয়ে দিলাম। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহামেডান এসসিকে নিয়ে। তো তোমরা সকলেই জানো আজকে কিন্তু মোহামেডানের সাথে চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। তার আগে মোহামেডান দলে বেশ নাটক কিন্তু গতকালকে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে, মোহামেডানের প্লেয়াররা তারা কিন্তু স্যালারি পায়নি, সেই কারণে তারা কিন্তু গতকালকে অনুশীলনই করেনি। মানে প্রথম দিকে প্রায় ঘন্টাখানেকের মতো কিন্তু নাটক চলে, মাঠের মধ্যে কোনো প্লেয়ার অনুশীলনেই নামেনি। তার পরবর্তীকালে কিন্তু অবশেষে অনুশীলনে নামে, মানে একটা টিম মিটিং হয় মোহামেডানের সিইওর সাথে এবং তারপরে কিন্তু মোহামেডান প্লেয়াররা তারা অনুশীলনে নামে। তো দেখা যাক আজকে চেন্নাইয়ের বিরুদ্ধে মোহামেডান কেমন পারফরমেন্স দেন। তো কান্তিরাবায় গিয়ে সেখানে বেঙ্গালুরুকে হারিয়ে দিয়ে এসছে মোহামেডান, যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। তো এবার দেখা যাক আজকে চেন্নাইয়ের বিরুদ্ধে কেমন পারফরমেন্স দেয়। তবে মোহামেডানে কিন্তু একটা পয়সা সংক্রান্ত সমস্যা কিন্তু চলছে, যেটা দেখা যাচ্ছে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, ইতিমধ্যে তোমরা জানো ডার্বি ম্যাচে আপুইয়ার হ্যান্ডবল নিয়ে অনেক সমালোচনাই হয়েছে এবং সেইটাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন টেভর ক্যাটেল। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে আমি গতকালকে পুরোটাই জানিয়ে দিয়েছি। টেভর ক্যাটেল তিনি কিন্তু পুরোপুরি এক্সপ্লেন করে বলে দিয়েছেন যে সেটা কোনো মতে কিন্তু পেনাল্টি নয়। ব্যাপারটা কি কারণে পেনাল্টি নয় সবটাই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা গতকালকে সকালের ভিডিওটা একবার দেখে নাও, সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার ব্যাপার হচ্ছে, এই রেফারিংয়ের পক্ষপাতিত্ব নিয়ে এবার কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হচ্ছে ইস্টবেঙ্গল। তো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে কিন্তু চিঠি দিতে চলেছে ইস্টবেঙ্গল এই রেফারির পক্ষপাতিত্ব নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো মেনলি তারা যেটা বলতে চাইছে যে একটা দল সুবিধা পাচ্ছে, মানে তারা মোহনবাগানকে ইঙ্গিত করছে যে মোহনবাগান সুবিধা পাচ্ছে, তারা কিন্তু সুবিধা পাচ্ছে না, এইরকম টাইপের একটা বিষয় রয়েছে, যেটা কার্যত জানা নেই যে ইস্টবেঙ্গল কতটা বাস্তবসম্মত যুক্তি দিচ্ছে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো দেখা যাক, যেটুকু খবর ছিল আমি তোমাদেরকে জানালাম যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে এই রেফারিং নিয়ে চিঠি দিতে চলেছে ইস্টবেঙ্গল। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইমরান খানকে নিয়ে। তো ইমরান খানকে তোমরা সকলেই চেনো, 29 বছর বয়সী ভারতীয় এই লেফট উইঙ্গার ইমরান খান, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা, তিনি কিন্তু লেফট উইং ছাড়া সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন।
তো এই ইমরান খান বর্তমানে জামশেদপুরের সাথে যুক্ত রয়েছেন এবং জামশেদপুরে তিনি 14টা ম্যাচে তার কিন্তু দুখানা অ্যাসিস্ট অবধি হয়ে গেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচেই দিচ্ছেন। প্রচুর স্পিড রয়েছে এবং দারুণ কোয়ালিটির প্লেয়ার সেটা বলা যায়। তো এই ইমরান খানের সাথে জামশেদপুরের কিন্তু এই 2025-এর 31শে মেতে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবার এই ইমরানকেও কিন্তু ধরে রাখতে চাইছে জামশেদপুর এফসি। তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে, জামশেদপুর এফসি কথাবার্তা বলছে কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারে। কিন্তু আইএসএল থেকে একাধিক ক্লাব, বিশেষ করে পাঞ্জাব আর কেরালা ব্লাস্টার, তারা কিন্তু ইমরানকে দলে তুলে নিতে চাইছে এবং তারা কিন্তু ইমরানকে যে কোনো মূল্যেই দলে পেতে চাইছে, বিশেষ করে কেরালা ব্লাস্টার তো রয়েইছে। তো এবার দেখা যাক পরবর্তীকালে এই ইমরান খান তিনি কোন দলে যান, নতুন কোনো দলে যান নাকি তিনি জামশেদপুরেই রয়ে যান, সেটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।